আজকে আবারও চলে আসলাম প্রাইভেট সেন্টার 1 2 3। তো আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যান। তো পরিসংখ্যানের আজকে সকল যাবতীয় তথ্য আলোচনা করব প্রথম থেকে, যাতে আমরা যদি প্রথমে না শিখি তাহলে পরিসংখ্যানের কোনো কিছুই বুঝতে পারবো না। তাই ধাপে ধাপে প্রত্যেকটা কিভাবে করতে হয় তো সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলো দেখা যাক এবং ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে, তাহলে মনোযোগ সহকারে যদি দেখা যায় তাহলে আশা করি মোটামুটি ধারণা পাওয়া যাবে এবং করা যাবে। পরিসংখ্যান উপাত্ত কি? সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান, আর তথ্য বা ঘটনার নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। পরিসংখ্যানের দুইটি উপাত্ত রয়েছে, যথা একটি হচ্ছে প্রাথমিক উপাত্ত, যেটাকে বলা হয় প্রত্যক্ষ উপাত্ত, আর একটা রয়েছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। তো প্রত্যক্ষ বলতে সরাসরি, পরোক্ষ বলতে একটু ঘুরে পেঁচে, বা যেটাকে আমরা জানি একটু ঘুরভাবে। তো প্রত্যক্ষ কী এবং পরোক্ষ কী সে বিষয়ে আমরা নিচে দেওয়া আছে, সে চলো দেখি। এখানে প্রত্যক্ষ বলতে প্রাথমিক উপাত্ত বলা হয়। তো উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগৃহীত হয় তাই হলো প্রাথমিক উপাত্ত। সরাসরি সংগৃহীত বিধায় প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি। 2 নম্বর আছে মাধ্যমিক বা পরোক্ষ। তো মাধ্যমিক উপাত্ত হলো পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত হচ্ছে মাধ্যমিক উপাত্ত। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের সংগৃহীত উপাত্ত আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি, সুতরাং এখানে উৎস হচ্ছে পরোক্ষ। তো এখানে আমরা প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত কি সেটা দেখলাম। এই সংজ্ঞাগুলো মুখস্থ রাখলে আমরা পরবর্তীতে অনেক কিছু জানতে পারবো। তো চলো পরে আমরা ধাপগুলো দেখি। এবার আমরা বিন্যস্ত এবং অবিন্যস্ত কী সে সম্পর্কে জানব। তো অবিন্যস্ত উপপাদ্য হলো এলোমেলোভাবে সাজানো উপপাদ্যকে অবিন্যস্ত উপপাদ্য বলে, আর বিন্যস্ত বলতে মানের ক্রম অনুসারে সাজানো উপপাদ্যসমূহকে বিন্যস্ত উপপাদ্য বলে। তো এখানে আগে কথাটা বুঝতে হবে, এখানে অবিন্যস্ত বলতে এলোমেলোভাবে, আর বিন্যস্ত মানে সাজানো, মানে ছোট থেকে বড় সাজানো। তো এগুলো আমরা যদি না জানি তাহলে অঙ্কগুলো করতে পারবো না। তো এই অঙ্কগুলো পরিসংখ্যানের জন্য আমাদের মধ্যক আছে, মধ্যক প্রচুরক বের করতে অবিন্যস্ত থেকে বিন্যস্ত করে তারপরে এটার মান বের করতে হয়, তাই আমাদের এটাও মুখস্থ রাখা প্রয়োজন। তো এখন আমরা পরের ধাপগুলো দেখি এবং কিভাবে আমরা পরিসংখ্যানের সূত্রগুলো পাবো, কেমন করে অঙ্ক থাকবে সে বিস্তারিত এখন দেখব এবং আলোচনা করব। পরিসংখ্যান করতে গেলে সর্বপ্রথম যে উপপাদ্যের জন্য যে সূত্রটা প্রয়োজন সেটা হলো পরিসর। পরিসরের সূত্র হচ্ছে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1। তো এখানে আমাদের দেখতে হবে যে এখানে সবচেয়ে বেশি বা বড় কোনটা সেটা এবং সবচেয়ে ছোট কোনটা সেটা খুঁজে বের করতে হবে উপপাদ্যের ভিতর থেকে। তো উপপাদ্য বের করা, পরিসর বের করার পরে আমাদের যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটাকে আমরা শ্রেণী সংখ্যা বার করার জন্য শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। তো শ্রেণী ব্যাপ্তি এখানে 3, 5, 10, 15। এখানে আমরা 5, 10, 15 উল্লেখ যদি থাকে তাহলে আমাদের সেটা ধরেই করতে হবে, আর যদি উল্লেখ না থাকে তাহলে আমরা 5 ধরে করতে পারি, 10 ধরে করতে পারি বা 15 ধরে করতে পারি, সে অঙ্কের উপর ডিপেন্ড করবে। তো চলো আমরা একটা অঙ্ক দেখি এবং সে অনুযায়ী করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা একটি প্রশ্ন দেওয়া আছে, দেখো কোনো এলাকার 35টি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো। এখানে 35টা পরিবারের লোক সংখ্যা দেওয়া আছে 6, 3, 4, 7, 10, 8, 5, 6, 4, 3, 2, 6, 8, 9, 5, 4, 3, 7, 6, 5, 3, 4, 8, 5, 9, 3, 5, 7, 6, 9, 5, 8, 4, 6, 10। তো এখানে আমাদের এগুলোকে বলা হয় উপপাদ্য, কোনো মিল নেই, অমিল হয়ে আছে। তো এই উপপাদ্যগুলোকে আমাদের এখন কি করতে হবে, এখন এটা আমার একটি পরিসর নির্ণয় করতে হবে। পরিসর থেকে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি থেকে গণসংখ্যার সারণী। তো গণসংখ্যা নিবাসের সারণীটা তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম ধাপে ধাপে সাজাতে হবে।
তো প্রথম সূত্র আমাদের কিভাবে বের করব, এর ভিতর থেকে আমাদের দেখতে হবে সবচেয়ে বড় সংখ্যা কত আছে বা উপপাদ্যটি বড় কত এবং সবচেয়ে বড় ছোট কত। এখানে আমাদের দেখা যাচ্ছে এর ভিতরে সবচেয়ে বড় 10 এবং সবচেয়ে ছোট আছে 2, হ্যাঁ সবচেয়ে ছোট আছে 2। তাহলে আমাদের এখানে যদি সবচেয়ে বড় যেটা সেটা আমরা তাহলে নিব। তাহলে পরিসরের সূত্র হচ্ছে সবচেয়ে বড় এবং বিয়োগ হচ্ছে সবচেয়ে ছোট যোগ 1। তাহলে আমরা এখানে 10-এর থেকে 2 বিয়োগ করলে পাই হচ্ছে 8, 8-এর সাথে 1 যোগ করলে পাই 9। তাহলে এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি বলেছিলাম ইচ্ছা বাই ধরা, তো এখানে আমরা ইচ্ছা বাই ধরলেই হয়। তো এখানে এরা কিন্তু শ্রেণী ব্যাপ্তি 2 নিয়েছে। তো শ্রেণী ব্যাপ্তি যদি 2 নেয় তাহলে আমাদের এখানে বাড়ালো কত 9। তাহলে 9 যদি আমরা 2-তে ভাগ করি তাহলে এখানে 4.5 বেরিয়েছে, মানে 4.5। তো আমাদের এখানে যেটা থাকবে সেটার হচ্ছে আমাদের পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে এখানে কত আছে 4.5, তাহলে আমাদের নিতে হবে 5। তাহলে আমাদের নিতে হবে কত 5। তাহলে শ্রেণীর সংখ্যা কত হলো 5। তাহলে এখানে আমাদের যখন শ্রেণীর সংখ্যা 5 হলো, এখন আমাদের গণসংখ্যা নিবাসের সারণী করার জন্য আমরা পরবর্তী ধাপটি দেখব। তাহলে পরিসংখ্যানের পরবর্তী ধাপটি হলো আমাদের গণসংখ্যা নিবাসের সারণী। গণসংখ্যা নিবাসের সারণী করতে গেলে উপরে যে শ্রেণীর সংখ্যা বাড়াইছে কত 5টি, তার সাথে এসটার 2টি ঘর হবে, তাহলে 5 আর 2 60টি ঘর হবে। আমাদের মাথায় রাখতে হবে যে 5টি, সেই 5টি অঙ্ক রাখবো আর বাদবাকি 2টি ঘর হবে একটা মোটের ঘর আর উপরে লেখার জন্যে। তাহলে 2 থেকে শুরু করে শ্রেণী ব্যাপ্তির 2 ধরে গণসংখ্যা নিবাসের সারণী তৈরি করা হলো। তো এখানে শ্রেণী ব্যাপ্তির ঘর একটা হবে, ট্যালি চিহ্নের ঘর হবে এবং ঘট এখানে ঘটন জায়গাত হবে গণসংখ্যা। এখন ঘটন বলতে এখানে বোঝানো হয়েছে গুণে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে বলা হয় গণসংখ্যা। তো আমরা এখন এখানে দেখা যাচ্ছে কত সবচেয়ে ছোট যেটা ছিল সেটা থেকে 2 সহ গুনবো, মানে সেটা সহ 2 গুনবো। তাহলে 2, 3, তাহলে আমরা 2টা পেলাম। তারপরে পরের ধাপ 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে আমাদের এখানে ট্যালি চিহ্নের জন্য আমরা এখন কিভাবে এখানে 2 থেকে 3-এর মধ্যে কয়টা পাচ্ছি সেটা এখন আমরা বিবেচনা করব এবং গুনে গুনে এনে আমরা এখানে বসাবো। তো প্রত্যেকটা বসানোর জন্য আমাদের কিভাবে করতে হবে সেই টেকনিকটা এখন আমরা দেখিয়ে দেব আর আমরা এখানে কলমগুলো বসাবো। তো এখানে আমাদের 35টা পরিবার ছিল, 35টাই কিন্তু মিলতে হবে। তাহলে চলো আমরা ওই কিভাবে এনে এখানে বসাতে হয় সেটা আমরা এখন দেখি। এখানে উপরে আমি সে সংখ্যাগুলো নিয়েছি, তাই হচ্ছে 6 আছে। তাহলে এখানে দেখতে হবে 6 কয় নম্বর ঘরেতে আছে, 6 থেকে 7, তাহলে 6-এর ঘরেতে একটা টান দিলাম। 3, তাহলে 2 থেকে 3 ওই ঘরে একটা টান দিলাম। 4 আছে, 4-এর ঘরে একটা টান দিলাম। 7 আছে, 7-এর ঘরে টান দেব। 10 আছে, 10-এর ঘরে টান দেব। 8 আছে, 8-এর ঘরে টান দেব। 5 আছে, 5-এর ঘরে টান দেব। 6 আছে, 6-এর ঘরে টান দেব। 4 আছে, 4-এর ঘরে। 3 আছে, 3-এর ঘরে। 2 আছে, 2-এর ঘরে। 6 আছে, 6-এর ঘরে। 8 আছে, 8-এর ঘরে। 9 আছে, 9-এর ঘরে। 5 আছে, 5-এর ঘরে। 4 আছে, 4-এর ঘরে। 3-এর ঘরে। 7-এর ঘরে। 6-এর ঘরে। 5-এর ঘরে। 3-এর ঘরে। 4-এর ঘরে। 8-এর ঘরে। 5-এর ঘরে। এভাবে প্রত্যেকটা পুনরায় আমরা যদি বসাই তাহলে প্রত্যেকটা কিন্তু আমাদের যদি আঙ্গুল যদি ঠিক রাখি এবং কলম দিয়ে দাগ দিয়ে যদি আমরা করতে পারি তাহলে প্রত্যেকটাই মিলে যাবে। দিয়ে শেষে আমরা কয়টা টান দিলাম সেই টানগুলো দেখতে হবে। আর 4টার পরে যদি টান বেশি হয় তাহলে 5টার সময় একটা বেঁকা করে টান দিতে হয়, তাহলে কিন্তু দেখতে সৌন্দর্য আসবে এবং কাঠিগুলো গুনতেও সমস্যা হবে না, ভালো লাগবে। 5টা হলে তাহলে আমরা বুঝতে পারছি 5 আর 1টা 6। এভাবে যদি ডবল 5 হয় তাহলে 5, 5, 10 আর 1, 11। তারপরে এখানে 5 আর 4, 9, 5 আর 2, 7 আর এর নিচে আছে 2টা টান, তাই 2। তো এইভাবে প্রত্যেকটা 6 আর 11, 9, 7, 2 এখানে যোগ করে আসছে 35। তাহলে এভাবে আমরা ফলাফলটা পাবো। আর পরবর্তীতে আমরা মধ্যক, প্রচুরক, তারপরে বাদবাকি যে গড়, সংক্ষিপ্ত গড় আলোচনা করব। যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন পরের অংশগুলো নেবেন কি না বা দেখতে চাচ্ছেন কি না। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন।